মুর্শিদাবাদ বেড়াতে এসে সবাই মুর্শিদাবাদের এপারে মূলত যেগুলো বেশি জনপ্রিয় স্থান সেইগুলোও ঘুরে দেখে চলে যান। প্রথম পর্বে আমরা সেই স্থানগুলো দেখিয়েছি, সেই ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে গেলে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়েও প্রথম পর্বটি দেখে নিতে পারেন। এই পর্বে আমরা ভাগীরথীর পশ্চিম পাড়ের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলো দেখব। তার মধ্যে অন্যতম রয়েছে হীরাঝিল প্রাসাদ এবং নবাব সিরাজদৌলা এবং তার ফ্যামিলির সকলের কবরস্থান। খুব সকাল সকাল টোটো নিয়ে চলে গেলাম ভাগীরথীর পশ্চিম পাড়ে। মুর্শিদাবাদ ভ্রমণে দ্বিতীয় দিনে ঘুরে নিন ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত বেশ কিছু দ্রষ্টব্য স্থল। এখানে যাওয়ার জন্য আপনাদের এই ধরনের নৌকার মাধ্যমেই চলাচল রয়েছে, সেই পথেই আপনাদের যেতে হবে। নৌকার মাধ্যমেই এখানকার সাধারণ মানুষরা যাতায়াত করেন। এখানে এখনও পর্যন্ত কোনো লঞ্চ ঘাটের ব্যবস্থা নেই। এখানকার সাধারণ মানুষ এভাবেই দিনের পর দিন পারাপার করে চলেছে। জনপ্রতি 5 টাকা করে ভাড়া নেয় এবং টোটোর জন্য আপনাকে এক্সট্রা আরও 25 টাকা করে ভাড়া দিতে হবে। যাতায়াত টোটোর জন্য 50 টাকা ভাড়া পড়ে। টোটো আগের থেকেই বুক করে আপনারা ওপার থেকেই নিয়ে আসবেন। 600 থেকে 700 টাকা এই দিনটার জন্য নেবে। এখানে প্রথমে দেখে নিই খোশবাগ। বিষয় হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ গার্ডেন অফ হ্যাপিনেস প্রতিষ্ঠিত হচ্ছেন আলিবর্দী খান, সিরাজের দাদু। 1740 সালে যখন উনি বাংলার নবাব হলেন তখন উনি এই জায়গাটিকে বাগানবাড়ি হিসাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন ইতিহাস কি বলে। ইতিহাস বলছে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো এবং এই জায়গাটি সব সময় সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। এবং নির্দিষ্ট যে সমাধিগুলো খোশবাগে হয়েছে সেটা কার জন্য এবং কিসের জন্য? আলিবর্দী খাঁর এই জায়গাটি খুব প্রিয় ছিল। উনি অসুস্থ হয়ে যান, ওনার বয়স হয়ে গিয়েছিল তখন 80 বছর। তখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই উনি কিন্তু ওনার বিষয়টা জানালেন যে উনি মারা গেলে ওনার সমাধি কোথায় হবে। যেহেতু খোশবাগ ওনার কাছে খুব প্রিয় ছিল বলে খোশবাগের কথা উনি বলেছিলেন। কিন্তু উনি কাকে বললেন এই কথা? যেহেতু ওনার তো কোনো ছেলে ছিল না, ওনার 3 মেয়ে, কারণ ছেলে ছিল না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে উনি যাকে মানুষ করেছিলেন নিজের ছেলের মতো সেটা হচ্ছে ওনার দৌহিত্র, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। উনি সিরাজকে ঘটনাটা জানিয়েছিল। 1756 খ্রিস্টাব্দে মারা যান উনি। ওনার সমাধি এই খোশবাগের দাড়ি থেকে করেছিলেন সিরাজউদ্দৌলা। এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু ওনার কোনো ছেলে ছিল না, পারিবারিক একটা দ্বন্দ্ব হতে পারে সিংহাসনের বিষয় নিয়ে। তো উনি ওই কথাও বলেছিলেন তখন যে উনি মারা গেলে পরবর্তী বাংলার উত্তরাধিকারী কে হবে। উনি কিন্তু সিরাজের নাম বারবার প্রস্তাব করেন, তাই সিরাজউদ্দৌলা পরবর্তী উত্তরাধিকারী হন। কিন্তু যতই হোক উনি সিংহাসনে বসার সময় ওনাদের পরিবার থেকেই ওনাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘসিটি বেগম সিরাজদৌলার মাসি, উনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কারণ সিংহাসনে বসাটা উনি মেনে নিতে পারেননি। 1757 23শে জুন পলাশির যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন ওনার মাসি ঘসিটি বেগম। তাতে জগৎ শেঠ ছিলেন, মির্জাফর, রাজা কৃষ্ণচন্দ্র রায়, উমির চাঁদ, এভরিথিং, এরা সবাই ছিল। মানে এই ষড়যন্ত্রের জন্য পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হলো। ফলাফল এদের পুরো পরিবার ইংরেজদের হাতে মারা যায়। মানে পরবর্তী যে সমাধিগুলো আলিবর্দী খাঁ বাদ দিয়ে কে করেছে, এগুলো সব সিরাজদৌলার মানে পুরো ফ্যামিলিদের সমাধিগুলো এখানে ইংরেজরা করে দিয়ে এই জায়গাটা সমাধিক্ষেত্র হয়ে উঠেছে। এই কবরটা হচ্ছে সিরাজউদ্দৌলার দিদিমার সমাধি, নবাব আলিবর্দী খাঁর ওয়াইফ, ইনার নাম সারফরনেসা বেগম, ফার্স্ট কবর। আর এখানে আরো দুটো সমাধি রয়েছে পাশাপাশি। দ্বিতীয় নম্বর যে সমাধিটা, এটা হচ্ছে সিরাজের মাসি ঘসিটি বেগমের সমাধি। এই হচ্ছে সিরাজের বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারী, এটা হচ্ছে ওনার মাসির সমাধি ঘসিটি বেগম। পরবর্তী সমাধিটা হচ্ছে সিরাজদৌলার মা আমিনা বেগম। এখানে যে সমাধিগুলো রয়েছে এরা 3টে হচ্ছে মহিলাদের সমাধি, সেই জন্য ঘেরা রয়েছে, কারণ এরা সব পর্দানসীব মহিলা, তো সেই জন্যই পর্দার আড়ালে মানে এই বিষয়টা এই কারণে, মানে এই পাঁচিলের ওয়ালটা দেওয়া হচ্ছে এই কারণে। সিরাজের বন্দির খবর পেয়ে এই যে মানুষগুলো এরা সবাই কিন্তু মুর্শিদাবাদে আসেন। কিন্তু ইতিহাস দেখুন এই কথাই বলে যে এরা বিভিন্ন জায়গার মানুষ, বাংলাদেশ, ঢাকা, মুঙ্গের, পাটনা, মানে বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদে আসেন এবং এরা সবাই সিরাজের সঙ্গে দেখা করতে মির্জাফরের বাড়িতে গিয়েছিল। তখন ক্লাইভ বলেছিল এরা তো সবাই ধরুন সিরাজের পরিবার, তাহলে ভবিষ্যতে এরাও কোনোদিন সিংহাসনে ক্লেম করতে পারে। যত ওনার যে চিন্তা ভাবনা যে এদেরকেও মেরে ফেলানো, কিন্তু এদের 17 জনকে কিভাবে মারবে ওরা একটা প্ল্যান তৈরি করলো। প্রথমত এদেরকে খাওয়ারের জন্য ইনভাইট করা হয় এবং এই কথা বলে তাদেরকে আটকে দেওয়া হয়
কিন্তু যে খাওয়ার ইনাদের জন্য ব্যবস্থা করেছিলেন ওনারা, একটা ষড়যন্ত্র, কিন্তু সেই খাবারে বিষ দেওয়া হয়েছিল। সেই খাবার খেয়ে, বিষক্রিয়া খাবার খেয়ে 17 জন মানুষ কিন্তু মারা যায়। এই যে সমাধিটি, ইনি হচ্ছেন যে বিষয় নিয়ে আমি কিছুক্ষণ আগেই ওই 17টা সমাধি রেখে সমাধির সামনে ইনার বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তো ইনি হচ্ছেন সেই দানিশ ফকির, নৌকোর মাঝি। ইনি সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল, কারণ সিরাজদৌল্লা ইনার নৌকোতে করে ওনার ফ্যামিলিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি সিরাজদৌল্লা ধরা পড়েছিল, তার এটা ভুল কিংবা এটাই নিয়তি, মানুষকে কখন কোন জায়গায় পৌঁছাবে। পায়ের জুতো ছিল ওনার, সেটা উনি পাল্টাতে পারেননি, নাগরা জুতো, হিরে মুক্ত দিয়ে বাঁধা। ওই জুতো উনি চিনতে পেরে, মানে সিরাজদৌল্লাকে চিনতে পারার পরেই উনি কিন্তু ইংরেজদের খবর দেয়, যার জন্য সিরাজ ধরা পড়ে। পরবর্তী কি হলো দেখুন, এই দানিশ ফকিরকে পুরস্কৃত করার জন্য ডেকে পাঠানো হয়। ইনি অর্থের লোভে পড়ে তার পুরো পরিবার সহ এরা মির্জাফরের দরবারে যান, কিন্তু ওখানে ক্লাইভ উপস্থিত ছিল। ক্লাইভ ইনাদেরকে দুই একটা কথা বলেছিল। প্রথম বিষয় হচ্ছে এটাই, যে আজ সামান্য কিছু অর্থের বিনিময়ে তুমি দেশের রাজা, দেশের নবাবের সঙ্গে এত বড় বেইমানি করলে, ধরিয়ে দিলে, তার মানে তো একটা বিশ্বাসঘাতকতা এটা। তাহলে পরবর্তীতে আমাদের সঙ্গে যে করবে না, তার কি মানে আছে? তুমি তো দেশের নবাবেরই তো হতে পারলে না, তাহলে আমাদের কি করে হবে? ফলাফল কি হলো, ইনাদেরকে বেইমান ঘোষিত করা হয়, দিয়ে এদের পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দিলেন, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হয়, পরিবারের 3 জনকে, এবং এই খোশবাগই তাদের সমাধিত করা হয়। তো এই হচ্ছে দানিশ ফকির এবং ওনার মিসেস এবং তার একটি বাচ্চা ছিল, তার সমাধি, পরিবারের 3 জন। আর এই হচ্ছে সিরাজদৌল্লার সমাধি। সিরাজদৌল্লার সমাধি খুবই সাধারণ, কারণ এটাই ধরুন স্যার ইতিহাস। কারণ সিরাজের সমাধি যেরকম আছে সেরকমই থাকবে, কারণ এটাকে তো খুব সুন্দর করে যদি করা হয় তাহলে তো এই ইতিহাসটা বিকৃতি হয়ে যাবে না। তো ঘটনা হয়েছে, মির্জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদী বেগ হত্যা করেছিলেন কিন্তু সিরাজকে। তারপর সিরাজের পুরো দেহটাকে খুব নৃশংসভাবে, মানে ক্ষতবিক্ষত করে কেটে টুকরো টুকরো করার পর বস্তায় ভরে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের বেশ কিছু গ্রাম ঘোরানো হয়েছিল। তারপরে এনে এখানে তার সমাধিত করা হয়। ইনার বয়স তখন ছিল মাত্র 23 বছর, 23 প্লাস আর কি। হ্যাঁ, উচ্চতা হাইট অনেক ছিল, মোটামুটি আপনার 6.5 ফুট প্লাস, লম্বা 7 ফুট। কিন্তু যতই লম্বা হোক একটা মানুষ, তাকে কেটে টুকরো টুকরো ক্ষতবিক্ষত করলে সেই দেহর আর কিন্তু কিছু থাকে না, তাই না? তো এই হচ্ছে সিরাজদৌল্লার সমাধি। পরবর্তী সমাধি হচ্ছেন সিরাজের পালিত ভাই মির্জা মেহেদি। ইনারও বয়স খুবই কম, বাচ্চা ছেলে, 11 বছরের বাচ্চা, মির্জা মেহেদি। এই মির্জা মেহেদিকে মির্জাপুরের ছেলে মিরন কি করেছিল, ইনার বুকে তক্তা সাজিয়ে হাতির পা দিয়ে ইনাকে পিষ্টে মেরে দিয়েছিল, বাচ্চা ছেলে কিন্তু। আর সিরাজদৌল্লার পায়ের নিচে ঠিক রয়েছে ওনার ওয়াইফের সমাধি, লুৎফান্নেসা। লুৎফান্নেসা সিরাজদৌল্লা মারা যাওয়ার 30 বছর বেঁচে ছিল। উনি 1786 খ্রিস্টাব্দে মারা যান। কিন্তু এই যে 30টা বছর উনি কিভাবে কাটালেন দেখুন। এখানে সিরাজদৌল্লার সমাধিতে প্রত্যেক দিন মানে ফুল টুল দিয়ে সাজিয়ে এবং কোরআনের বই নিয়ে সময় পাস করা। আর এই জায়গাটা পুরো খোশবাগটা না ইনার দায়িত্বে ছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ইনাকে এই জায়গাটার কেয়ারটেকার হিসাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইনার হাতে। মাসিক কিছু পয়সাও ঘোষণা করেছিলেন ইংরেজরা, সেই নিয়ে খোশবাগে উনি শেষ জীবন কাটালেন। মৃত্যুর পর তার সমাধি পায়ের তলায় জাস্ট ওরাই করে আর কি। যে সমাধিটা, এটা হচ্ছে সিরাজদৌল্লার দাদুর সমাধি, আলিবর্দী খান। মানে এই খোশবাগে প্রথম সমাধি হয় এটাই কিন্তু সিরাজদৌল্লা দাঁড়িয়ে থেকে করে আর কি, নিজের মতো করে। আর আলিবর্দী খান পায়ের নিচে রয়েছে নবাব সিরাজদৌল্লার একমাত্র সন্তান, মানে সিরাজদৌল্লার যে মেয়ে, যাকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল, বাচ্চা 5 বছর বয়স, উম্মেদ জোহরা, সিরাজের মেয়ে। ঘসিটি বেগম, আমিনা বেগম। কারণ সিরাজদৌল্লা মারা যাওয়ার পর ঘসিটি বেগম বুঝতে পেরেছিল বিষয়টা, এনাদের যে চক্রান্তটা তো আমাকেও মেরে ফেলবে, বুঝতে পারে উনি। তখন তার বোন আমিনা বেগমকে নিয়ে এবং লুৎফান্নেসা তার মেয়ে, এরা সবাই কিন্তু ঢাকায় চলে যায়। ঢাকায় ছিল এরা, এবং জিঞ্জিরা প্রাসাদে তারা বন্দী থাকতেন। মানে ওখানে থাকলে তো তারা জীবিত থাকবে, মানে এদিকে মেরে ফেলতে হবে, মানে সিরাজের পুরো পরিবারকে উত্তরাধিকারী বাঁচিয়ে রাখবে না, এটা অলরেডি ঘোষণা ক্লাইভ করেছিল। দিয়ে মিরন বাংলাদেশ ঢাকায় যায় জিঞ্জিরা প্রাসাদে, ওখানে ঘসিটি বেগমের সঙ্গে আলোচনা করে, মানে বুঝতে যায়নি যে একটা চক্রান্ত ছিল তাদের মেরে ফেলা তাদেরকে। মিরনের কথা শুনে ওরা আবার রিটার্ন ব্যাক আসে, কারণ তাকে এভাবে বোঝানো হয়েছিল যে এখানে থাকতে হবে না, তুমি নিজের প্রাসাদ মতিঝিলে থাকবে, এরকম বিষয়ে আলোচনা করা হয় তাকে, মানে যেভাবে নিয়ে আসতে পারে ওরা চলে বলে।
কিন্তু যে নৌকোতে ওদেরকে চাপিয়েছিল সেই নৌকোটা আগে থেকে মিলন ফটো করে দিয়েছিল, দিয়ে এবার জল ঢুকে ডুবে যাওয়ার মানে ডুবে যাবে, জল ঢুকে যাচ্ছে, তোমার সেই মুহূর্তেই তাদেরকে তরোয়ালের কোপ মেরে তাদের বডিটাকে মানে ওদেরকে মেরে ফেলে দেওয়া হয়। আর এইখানে খোশবাগে অ্যাকচুয়ালি কি বলেন তো, ওদের দুই বোনের না প্রমাণ তো দেখাতে হবে ইংরেজদের, দুই বোনের দুটো হাত, কথিত কথা এগুলো বলা হয়েছে, কিন্তু ইতিহাসে ইহা বলে এখানে মানে যেভাবে মানুষের বলে আসছে চলে আসছে সেইভাবে ইংরেজদেরকে প্রমাণ দেখাবে ক্লাইভকে যে আমরা ওদেরকে মেরে ফেলেছি, তাই দুটো হাত নিয়ে এসে মানে সেটাই সমাধিত এখানে করা হয়। কিন্তু হ্যাঁ, ওখানে ঘসিটি বেগম আমিনা ছিল, কিন্তু লুৎফাও ছিল। লুৎফাকে মারেনি ক্লাইভ, কারণ ক্লাইভ বলেছিল যে উনি তো পাগল হয়ে গেছে, ওনাকে মারার কোনো দরকার পড়বে না, যত একজন উনি মহিলা মানুষ, কারো কোনো ক্ষতি করতে পারে না। তারপরেই তো এই খোশবাগে নিয়ে এসে তাকে একটা বাড়ি করে দেওয়া হয়, সেই বাড়িতে থাকে, এবং এই জায়গাটা তখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার হাতে চলে যায়। না, ওই বাড়িটা এখন নেই, মানে তার স্মৃতিচিহ্ন বলতে ওই যে মানে নির্দিষ্ট বুঝতে পারবেন আপনি যে এইখানেই তার বাড়িটা ছিল, সেটা বাইরে রয়েছে। মানে আলিবর্দি খাঁ কি বলেন তো, এমন কোনো দিন নেই যে উনি খোশবাগে এসে নমাজ না পড়ে এখান থেকে চলে গেছে। মানে মূলত মেন বিষয়টা হচ্ছে খোশবাগে আসতেন, নিজের মতো করে আনন্দ ভোগ করতেন প্রথম কথা, দ্বিতীয় কথা এখানে প্রত্যেকদিন উনি নামাজ পড়তেন, প্রার্থনা করে শান্তি করে নিজের মতো নিজের প্রাসাদে চলে যেতেন। আর ইনার আর্কিটেক্ট দেখুন, অ্যাকচুয়ালি দিল্লিতে মোগল পিরিয়ডে যে মসজিদ তৈরি করা হয়েছিল জামা মসজিদ, তারই আদলে এটা তৈরি করা হয়, মানে অনেকটা ওরকমই দেখতে। এই যে এগুলো নিয়ে বসে না, এগুলো নিয়ে বসে ওরা হাত পা ধুতেন, অজু করতেন, তারপরে নামাজ পড়তে ভিতরে যেতেন। আর একটা বিষয় দেখুন এই দিকটা, প্রথম বিষয় হচ্ছে এই রাস্তাটাকে ফলো করবেন, দেখুন স্ট্রেট সোজা, মানে কে আসছে কে বেরোচ্ছে না সম্পূর্ণ এখান থেকে দেখতে পারা যায়। এরপরে দেখে নিন ভট্টবাটি ধাম শিব মন্দিরটি। মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পাড়ে এই প্রাচীন শিব মন্দিরটি রয়েছে, যা শ্রী শ্রী রত্নেশ্বর বাবা ভট্টবাটি ধাম নামে পরিচিত। 1800 সেঞ্চুরিতে কর্ণাটক থেকে আসা ভট্ট ফ্যামিলি এই মন্দিরটি নির্মাণ করেন। অপূর্ব সুন্দর টেরাকোটার কাজের জন্য মন্দিরটি কিন্তু খুবই প্রসিদ্ধ। জরাজীর্ণ অবস্থায় এই মন্দিরটি পড়ে রয়েছে, এটার বর্তমানে সংস্কারের কাজ চলছে। এই মন্দিরের গায়ের শিল্পকর্ম ও খোদাই করা ইট ও পোড়ামাটির এত সুন্দর কাজ একমাত্র রানী ভবানীর মন্দির ছাড়া আর কোথাও দেখা যায় না। এরপরে দেখে নিন কিরিটেশ্বরী মায়ের মন্দির। মন্দির চত্বরের সামনেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। এরই আশপাশে বহু ছোট বড় আরও মন্দির রয়েছে। এখানে অনেক পূজার ডালি পাওয়া যায়, সেগুলো নিয়ে আপনারা চলে আসতে পারেন 51 সতীপীঠের এক পীঠ এই কিরিটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। কিরিটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ পীঠস্থানগুলির অন্যতম। ভাগীরথীর পশ্চিম পাড়ে রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকণা অন্যতম। এই মন্দিরের নিকট একাধিক মন্দির রয়েছে। এখানে সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পড়েছিল। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে অনেক তন্ত্রমতে পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠস্থানও বলা হয়ে থাকে। এর পাশেই একটি ভৈরবের টেম্পল রয়েছে। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামেই পূজিত হয়। পৌষ মাসে প্রতি মঙ্গলবার এখানে দেবী কিরিটেশ্বরীর মেলা বসে। কিরিটেশ্বরী মন্দিরের চারপাশে অনেক ছোট বড় মন্দির রয়েছে, পাশে একটি মেলা প্রাঙ্গণও রয়েছে। আরেকটু এগিয়ে গেলে গ্রামের ভেতরে রয়েছে কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরটি। এই মন্দিরটি কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির রূপে পরিচিত, কারণ ইসলাম ধর্মের যখন প্রসার ঘটতে থাকে, মায়ের মন্দিরকে গুপ্তভাবে এখানেই সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছিল। কথিত আছে যে মির্জাফর একবার
কুষ্ঠরোগে আক্রান্ত হলে তিনি তার হিন্দু দেওয়ানের পরামর্শ অনুযায়ী কিরিটেশ্বরী দেবীর চরণামৃত পান করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুর্শিদাবাদ জেলায় যেমন আছে ঐতিহাসিক নিদর্শন, ঠিক তেমনই রয়েছে বিভিন্ন মন্দির এবং মসজিদ। মুর্শিদাবাদ জেলার প্রাচীন জগৎবন্ধু আশ্রম পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি পর্যটন স্থল হয়ে উঠেছে। দুপুরে এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা ডাহাপাড়া জগৎবন্ধু ধামে আসেন। জগৎবন্ধু ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন। নতুন মন্দিরটি 2000 থেকে 2003 সালের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন হয়। অপূর্ব কারুকার্যময় সুবিশাল এই মন্দিরের সামনেই রয়েছে অপূর্ব সুন্দর গোলাপের বাগান, যেখানে বিভিন্ন প্রকারের গোলাপ গাছ রয়েছে। (1871 সালে ডাহাপাড়াতেই দীনবন্ধুনাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন বৈষ্ণব গুরু তথা লেখক প্রভু জগৎবন্ধু। 1921 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে এই মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে পর্যটন ক্ষেত্র। দুপুরে কুপন গ্রহণ করে আপনারা ভোগ সংগ্রহ করতে পারেন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উপলক্ষে 7 দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। এই সময় স্বদেশ ও বিদেশ থেকে বহু ভক্ত ও পৃষ্ঠপোষকদের সমাবেশ ঘটে এই ধামে। 7 দিন ধরে প্রভুর নাম কীর্তন ও প্রসাদ বিতরণ চলে। শেষ দিন সকালে প্রভুর মূর্তিসহ অগণিত ভক্ত নগর কীর্তনে বার হন। এরপরে এগিয়ে গেলাম সেই বহুকাঙ্ক্ষিত সিরাজদৌল্লার হীরাঝিল প্রাসাদের সেই ভগ্নাবশেষ দেখবার জন্য। বর্তমানে এখানে একটি স্মৃতিফলক তৈরি করা হয়েছে সিরাজদৌল্লা এবং পলাশির যুদ্ধে নিহত বিভিন্ন শহীদদের উদ্দেশ্যে। এখানে সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের তরফ থেকে সিরাজ উদ্যান তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে সিরাজদৌল্লা এবং তার সেই সময়ের প্রাসাদ এবং বর্তমানে সেই প্রাসাদের কী পরিস্থিতি হয়ে আছে তা ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রশাসনের কাছে তাদের দাবি সিরাজদৌল্লার এই প্রাসাদ সংরক্ষণের যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার। এইখানে তাদের বিভিন্ন রকম ছবি দিয়ে হীরাঝিলের বর্তমান অবস্থা দেখানো আছে। এই পলাশির যুদ্ধোত্তর হীরাঝিল। এই হীরাঝিল প্রাসাদের পুরো এরিয়াটাই এখন একটি বাঁশবাগানে পরিণত হয়েছে। বন্ধুরা, আমি রয়েছে এখন এই সিরাজের হীরাঝিল প্রাসাদ যে স্থানে ছিল সেই বাঁশবাগান হয়ে গেছে এখন এখানে। প্রাসাদের কিছু কিছু অংশ আমরা এখনো দেখতে পাচ্ছি মাটির ওপরে জেগে রয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে হীরাঝিল প্রাসাদের বেসমেন্ট কিন্তু এখনো দেখা যায়। গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ার পরেও বেসমেন্ট কিন্তু রয়েছে।
এখানে দেখা যাচ্ছে, তার মানে এখানে যে প্রাসাদ ছিল তার সবকিছু প্রমাণ এখানে রয়েছে। ভাগীরথী গর্ভে এখনো প্রাসাদের বেশ কিছু টুকরো চোখে পড়বে। যা কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এখানে এখন নদী বয়ে চলেছে। এখানে একটা ঝিল ছিল, সেই ঝিলের নামই হীরা ঝিল। তো সেখান থেকেই এখান কিন্তু হীরের মতো বলা হয়, চকচকে তার জল, সেইখান থেকেই কিন্তু এটার নাম হয়েছে হীরা ঝিল। তার পাশেই তৈরি হয়েছিল নবাব সিরাজদৌল্লার প্রাসাদ, হীরা ঝিল প্রাসাদ। সেই স্বাদের প্রাসাদ আজ নেই। সিরাজের মৃত্যুর এত বছর পরেও সেই প্রাসাদ কিন্তু আমরা কোনোভাবেই সংরক্ষণ করার কোনো ব্যবস্থা করতে পারিনি, বা পুনরায় সেটাকে পুনর্নির্মাণের কোনো চেষ্টাও নেই। এখন বর্তমানে তার বেসমেন্টের কিছু অংশ দেখা যায়, যা এই নদীর পাড়ে রয়েছে। আপনারা আসলে হীরা ঝিল প্রাসাদের এই স্থানটা একবার পরিদর্শন করে যাবেন। কত ইতিহাস লুকিয়ে আছে না জানি এই জায়গাটা জুড়ে। মুর্শিদাবাদ ভ্রমণের একটা অন্যতম হিরো সিরাজদৌল্লা, আর সেই সিরাজদৌল্লার কোনো প্রাসাদের চিহ্ন কিন্তু আমরা সেইভাবে আর পাচ্ছি না। যা পাচ্ছি কিছুমাত্র রুইন্স, সামান্য কিছু ধ্বংসাবশেষ, তার বেসমেন্ট, যা এই নদীর পাড়ে। আপনারা আসলে দেখে যাবেন এই বাঁশবাগানে। এটা নতুন করে নির্মাণ করার জন্য বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠছে, যাতে হীরা ঝিল বাঁচাও কমিটিও স্থাপন হয়েছে, যাদের উদ্যোগে প্রচেষ্টা করা হচ্ছে যাতে এখানে সিরাজের একটা কোনো মেমোরিয়াল প্রতিষ্ঠা করা যায়, প্রাসাদ না হলেও অ্যাটলিস্ট। এরপরে দেখে নিন সুজাউদ্দিন খাঁয়ের সমাধি রশনিবাগ। সুজাউদ্দিন খাঁ নিজে খুবই বিলাসবহুল মানুষ ছিলেন। তিনি তার প্রিয় বাগানটিকে খুব সুন্দর ফুল এবং ফলের গাছ দিয়ে সাজিয়েছিলেন। ফোয়ারা ছিল আলো দ্বারা সুন্দরভাবে সুসজ্জিত এই বাগান। তার মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছে। এছাড়াও তার সাথে বাগদাদের আরও দুইজন ফকিরকেও এখানে সমাধিস্থ করা আছে। পাশে রয়েছে একটি মসজিদ। মুর্শিদাবাদ ঘুরতে আসলে আপনারা অবশ্যই ভাগীরথীর পশ্চিম পাড়ে এই রশনিবাগকে দেখে আসবেন। সকাল সকাল মোটামুটি 9টার মধ্যে আপনারা যদি যাত্রা শুরু করেন, ভাগীরথীর পশ্চিম পাড়ের এই সমস্ত দ্রষ্টব্য স্থান দেখে আপনারা মোটামুটি 1টা থেকে 2টোর মধ্যে ফিরে আসতে পারবেন। এরপরে এপারে ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে নিন। মতিঝিল অনেকেই মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম দিন সন্ধেবেলায় রাখেন। আপনারা সন্ধেবেলাতে দেখলেও পরদিন দিনের আলোতে মতিঝিল পার্কটাকে আরও একবার ঘুরে আসুন। তার জন্য দ্বিতীয় দিন পশ্চিম পাড় ঘুরে আপনারা চলে আসুন পূর্ব পাড়ে মতিঝিলটাকে ফেরবার আগে আরও একবার দিনের আলোতে ঘুরে দেখবার জন্য। আরেকটি কমপ্লিট ভিডিও রয়েছে মতিঝিলের ওপরে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। মতিঝিলের পাশেই রয়েছে এক রহস্য ঘর। এই ঘরটিতে কোনো জানালা দরজা নেই। এই রহস্য ঘরটির সম্বন্ধে জানতে মতিঝিলের ওপরে আমার যে ভিডিওটি রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে মতিঝিল এবং খোশবাগের ডিটেইল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো, সেগুলো দেখে নিতে পারেন।